বাজেটকে আপনারা কিভাবে দেখছেন এনসিপি? দেখুন, আমরা একটা জিনিস অ্যাডমিট করি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ গভর্নমেন্ট আমাদের অর্থনীতিকে যে ধ্বংসস্তূপের মধ্যে রেখে গিয়েছিলেন, আমাদের সেটা ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে পুঁজিবাজার থেকে শুরু করে সবকিছুকে। তার মধ্যে একটা চ্যালেঞ্জিং টাস্ক আমাদের এবারে সরকারের বা এবারের অর্থ উপদেষ্টা ছিল। সেই জায়গা থেকে আমরা একটা যে ইতিবাচক জিনিস দেখি, সেটা হচ্ছে যে বাজেটের আকারটা তিনি কমিয়ে আনার চেষ্টা করেছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম, কিন্তু এটা এই সময় প্রয়োজন ছিল। এবং একই সাথে তিনি এই সময়কার প্রবলেম গুলো আইডেন্টিফাই করতে পেরেছেন ঠিকভাবে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এই বাজেটটা, এই যে আমরা ওই যে ভাই যেমনটা বলছিলেন যে বাজেট তো আগামী এক বছরের অর্থনীতির ভিশন দেয়, বা আমরা আশা করেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বৈষম্যহীন একটা অর্থনৈতিক ব্যবস্থা কিরকম হবে সেটার একটা ভিশন এই বাজেটে দেখতে পাবো। কিন্তু আমরা আসলে এই বাজেটে বলা যায় যে এর আগের বাজেটের গতানুগতিকার গতানুগতিক যে বাজেট, সেটারই ধারাবাহিকতা দেখতে পেয়েছি। এখানে আমরা খুব বেশি ইনোভেশন দেখতে পাইনি। আমরা এখানে দেখেছি যে সেই শিক্ষা খাত বা স্বাস্থ্য খাত কিছুটা অবহেলিত রয়ে গেছে। এখানে আমরা দেখেছি পরিচালন ব্যয় অনেক রয়ে গেছে। এখানে আমরা এখনো দেখেছি যে বাজেটের ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস অর্থাৎ দেশীয় ব্যাংকগুলোর উপর নির্ভরশীলতা বেড়ে গেছে, সরকারের থাকবে। এবং অনুদান নির্ভরতা, সেই অনুদান যদি না আসে তাহলে এই ব্যাংকের উপর আরো বেশি চাপ পড়বে। সেই ব্যাংকের উপর চাপ যদি থেকে যায়, তাহলে প্রাইভেট ইনভেস্টমেন্ট সেটা আসলে খুব বেশি বাড়বে না। আর প্রাইভেট ইনভেস্টমেন্ট না বাড়লে আসলে কর্মসংস্থান যে বৃদ্ধির সুযোগটাও আসলে কমে যাবে। আর আমাদের এই আন্দোলনটার আসলে প্রেক্ষাপটটা কি ছিল, আওয়ামী লীগ গভর্নমেন্ট শেষ পর্যন্ত কেন এত ক্রিটিক্যাল একটা মোমেন্টে আসলে, তার কারণটি ছিল যে জনগণ আহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠে গেছিল। আমরা দেখেছি যে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী, শিক্ষিত জনগোষ্ঠী, তারা বেকার হিসেবে রয়েছে। তো এই জায়গায় আসলে কর্মসংস্থান তৈরির একটা বড় তাগিদ প্রয়োজন ছিল, সেটা আসলে আমরা এই বাজেটে সেভাবে দেখতে পাইনি। এবং সেই সাথে যেটা বলছিলাম, শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও যেই জোরটা অবহেলিত দেওয়া বলে মনে হয়েছিল, হয়েছে।